3 লক্ষ টাকা দিয়ে লঞ্চ করা হয়েছিল স্যামসাং S20 Ultra ফোনটিকে। সেই ফোনটা এখন 28, 30 অথবা 32,000 টাকায় ইজিলি বাংলাদেশে অ্যাভেলেবল। সো গাইস, এই 4 বছর আগের পুরনো স্মার্টফোনটা এখন কি আপনার জন্য বেস্ট হবে কিনা, বিকজ এর স্পেসিফিকেশনগুলো একদম মাথা নষ্ট করার মতো, যেটা কিনা এই 30,000 টাকা বাজেটে এখনো কোনো স্মার্টফোন ব্র্যান্ড আমাদেরকে প্রোভাইড করতে পারবেই না। যেমন ধরুন, এর পেরিস্কোপ জুম লেন্সের ক্যামেরার মাধ্যমে 120x পর্যন্ত অথবা 100x পর্যন্ত আপনারা ডিজিটালি জুম করতে পারবেন। এছাড়া এই ফোনটার যে ডিসপ্লেটা, সেই ডিসপ্লেটার দামই কিন্তু 25,000 টাকারও বেশি। সো মাথা নষ্ট করার মতো ডিসপ্লের পাশাপাশি স্যামসাং এর বেস্ট সফটওয়্যার অপটিমাইজেশন, ভালো ব্যাটারি আর একটা পাওয়ারফুল ডিভাইস, এটাই বলা চলে স্যামসাং S20 আলট্রা ফোনকে। বিকজ স্যামসাং এর এটাই হচ্ছে গিয়ে সর্বপ্রথম আলট্রা ফোন, আর এখানে যত যা ফিচার রয়েছে সবকিছুকেই একসাথে দেওয়ার চেষ্টা করেছে স্যামসাং। সো হেই গাইস, শান্ত হিয়ার। S20 আলট্রা ফোনটার ভালো মন্দ সবকিছু জানাচ্ছি আপনাদের। আদৌ কি 30,000 টাকা আপনারা এই ডিভাইসটা বর্তমানে অন্য সকল অফিসিয়াল অথবা নতুন স্মার্টফোনকে সাইডে ফেলে পারচেস করবেন? চলুন জেনে নেওয়া যাক। S20 আলট্রা ফোনটাতে হিউজ আকৃতির ডিসপ্লে রয়েছে, মানে 6.9 ইঞ্চি সাইজের একটা কার্ভ ডায়নামিক 2x অ্যামোলেড ডিসপ্লেকে ইউজ করেছে স্যামসাং, যার কোয়ালিটি বর্তমানে মার্কেটে থাকা 50,000 টাকার ডিসপ্লেকেও হার মানাবে। 50,000 টাকা কেন, আইফোন 15 প্রো ম্যাক্স স্মার্টফোনটা থেকেও এই ফোনটার ডিসপ্লে আপনার কাছে ভালো মনে হতে পারে কিছু ক্ষেত্রে। Oh my god! এক কথায় বলতে গেলে ডিসপ্লে নিয়ে কোনো কথা হবে না, একদম A+ গ্রেডের ডিসপ্লে হচ্ছে গিয়ে স্যামসাং S20 আলট্রা ফোনটার ডিসপ্লে। এখানে কর্নিং গরিলা গ্লাস 6 এর প্রোটেকশন, HDR10+ এর সাপোর্ট, ডলবি অ্যাটমস এর সাপোর্ট সহ সর্বোচ্চ 1400 নিটসের পিক ব্রাইটনেস আর 2K রেজুলেশনটা রয়েছে। তো এক কথায় বলতে গেলে মাখনের মতো লাগবে এই ডিসপ্লেটা। 120 হার্টজের রিফ্রেশ রেটটা অটোমেটিকলি কাজ করে এখানে, যার জন্য কিনা ব্যাটারি ব্যাকআপটাও ভালো পাওয়া যাবে। এছাড়া এই ডিসপ্লেতে এমন কোনো ফিচার নেই যেটা দিতে ভুলে গিয়েছে স্যামসাং। তবে এখানে একটা সমস্যা রয়েছে, ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যাচ্ছে বর্তমানে S20 সিরিজের স্মার্টফোনগুলোর ডিসপ্লেতে গ্রিন লাইনের ইস্যুটা রয়েছে। সো আপনারা একটু ঘাটাঘাটি করে অথবা রিস্ক নিয়ে এই ফোনটা কেনার চেষ্টা করবেন, বিকজ একবার ডিসপ্লে চেঞ্জ করতে গেলে 20 থেকে 25,000 টাকার মতো খরচ হয়ে যেতে পারে আপনাদের। আর আপনারা এখানে কার্ভ ডিসপ্লে বাদে অন্য কোনো ডিসপ্লেও লাগাতে পারবেন না। এর মানে দাঁড়াচ্ছে গিয়ে যদি ইনকেস ডিসপ্লেটা নষ্ট হয়ে যায় অথবা গ্রিন লাইন পড়ার পরে আপনি চেঞ্জ করতে চান, তাহলে অরিজিনাল ডিসপ্লেটাই লাগাতে হবে। IPS LCD প্যানেলের ডিসপ্লেটা এখানে ফিট হবে না। অ্যান্ড্রয়েড 10 এর সাথে আসা এই ডিভাইসটাতে অ্যান্ড্রয়েড 14 পর্যন্ত নাকি আপডেট পাওয়া যাবে। আর এই ডিভাইসটার ওয়ান ইউআইটা একদম মাখনের মতো। বিশেষ করে ওয়ান ইউআই এর জন্যই এই ফোনটা সবচেয়ে বেশি মার্কেট পেয়েছিল। স্যামসাং এর এমন একটা সফটওয়্যার যেটা কিনা চাইনিজ ব্র্যান্ডগুলোর মুখ বন্ধ করে দিয়েছিল, সেটা হচ্ছে গিয়ে ওয়ান ইউআই। তো এক বাক্যে বলতে গেলে সবচেয়ে ভালো একটা অপটিমাইজেশন পাওয়া যাবে এখানে। আর স্যামসাং এর ওয়ান ইউআই এর সব ধরনের প্রিমিয়াম ফিচারগুলো এখানে পেয়ে যাবেন আপনারা। এই ডিভাইসটা দুইটা ভেরিয়েন্টের সাথে আসে, একটা হচ্ছে গিয়ে এক্সিনোসের আর একটা হচ্ছে গিয়ে কোয়ালকমের। আমি অবশ্যই বলবো চোখ বুঝে কোয়ালকমের এডিশনের স্মার্টফোনটাই পারচেস করার জন্য, বিকজ সেখানে ক্যামেরা কোয়ালিটি দুর্দান্ত, এছাড়া হিটিং ইস্যু নেই এবং 4 বছর পরের ফোন হওয়া সত্ত্বেও এই স্ন্যাপড্রাগনের ভার্সনটা কিনলে আপনারা বর্তমানের 30,000 টাকা বাজেটে থাকা যে কোনো ফোনকে ফিট করতে পারবেন, বিকজ এখানে স্ন্যাপড্রাগন 865 চিপসেটটা রয়েছে, যেটা কিনা একটা 5G চিপসেট। আর এই চিপসেটটাকেই পরবর্তীতে রিব্র্যান্ড করে 870 নামে বিভিন্ন স্মার্টফোনে ইউজ করা হয়েছিল। যেমন পোকোর কথা বললেই পোকোর F4 স্মার্টফোনটাতে এই চিপসেটটা পাওয়া যায়, আর সেই ফোনটা বর্তমানে 30 থেকে 32,000 টাকায় বাংলাদেশে নতুন কিনতে হবে আপনাকে। তবে আপনি যদি এক্সিনোসের ভার্সনটা কিনেন তাহলে অনেকটাই পস্তাতে হতে পারে আপনাদের। গেমিং টেমিং সহ ভিডিও এডিটিং অথবা ভিডিও শুট করার জন্য এই চিপসেটটা সবচেয়ে বেস্ট পারফরমেন্স দিয়ে দেবে। আর এই ফোনটার ডিসপ্লে যে এত ভালো কালার প্রডিউস করে অথবা গ্রাফিক্স প্রডিউস করে, সেটাও এই চিপসেটটার জন্য। 12GB র্যামের সাথে আসা ভেরিয়েন্টটাই বর্তমানে 30,000 টাকার আশেপাশে পাওয়া যাচ্ছে। তবে 16GB র্যামের ভেরিয়েন্টটা কিনতে হলে 35,000 টাকার মতো হয়তো আপনাকে খরচ করতে হতে পারে। 128GB ভেরিয়েন্টটা না নিয়ে 256GB অথবা 512GB ভেরিয়েন্টটা নিলেই আপনাদের জন্য বেটার হয়। তবে কম দামের মধ্যে 128GB ভেরিয়েন্টটা নিয়ে আপনি যদি একটা SD কার্ড কিনে ফেলেন তাহলে আপনাদের আর স্টোরেজগত কোনো প্রবলেমে পড়তে হবে না, বিকজ এখানে আপনারা SD কার্ড ইউজ করতে পারবেন। তাছাড়া গ্যাস ক্যামেরা ডিপার্টমেন্টে পুরোপুরি কাঁপানো টাইপের ক্যামেরা সেটআপ দিয়ে দিয়েছে স্যামসাং।
108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা যেখানে কিনা ওআইএস রয়েছে, 48 মেগাপিক্সেলের পেরিস্কোপ জুমলেস যেখানেও কিনা ওআইএস এর সাপোর্টের পাশাপাশি 10x পর্যন্ত জুম করার সুবিধা রয়েছে কোনো প্রকার কোয়ালিটি লস না করে। এছাড়া 12 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরার পাশাপাশি একটা 3D ডেপথ সেন্সরকে দিয়ে দিয়েছে অথবা TOF সেন্সরকে দিয়ে দিয়েছে স্যামসাং ফোনটার পেছনে। আর ফ্রন্টে পাওয়া যাবে 40 মেগাপিক্সেলের সেলফি, মানে তাদের 10 মেগাপিক্সেলের সেলফিকেই হাইব্রিড করে 40 মেগাপিক্সেলের ছবিগুলো সর্বোচ্চ তুলতে পারা পসিবল হবে এই ফোনটার ফ্রন্ট ক্যামেরা দ্বারা। আর এটাই হচ্ছে গিয়ে সর্বপ্রথম ডিভাইস যেখানে কিনা 4K নয় 8K ভিডিও রেকর্ডিং এর সাপোর্টটা চলে এসেছিল। যদিও কিনা সেই ফিচারটা অতটাও কাজে আসবে না, তারপরও টেকনোলজিগত দিক দিয়ে অথবা ফিচারগত দিক দিয়ে এই স্মার্টফোনটার ক্যামেরা অ্যাপে এমন কোনো ফিচার নেই যেটা কিনা আপনারা মিস করবেন। জাইরোবেস ইআইএস এবং অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশনের মাধ্যমে একদম তুৎকাল লেভেলের স্টেবল ছবিগুলো ক্যাপচার করা পসিবল হবে, মানে ভিডিওগুলো ক্যাপচার করা পসিবল হবে এই ডিভাইসটা দ্বারা। আর 100x অথবা 120x জুমের মাধ্যমেও আপনারা ডিজিটালি ছবি তুলতে পারবেন, তবে তার কোয়ালিটি বর্তমানের স্যামসাং এর S23 অথবা S24 আলট্রার মতো হবে না, বিকজ সেই সময় এতটাও স্ট্রং ছিল না স্যামসাং এর ক্যামেরার অ্যালগোরিদম। বাট যাই হোক, 30,000 টাকা বাজেটে অন্য যে কোনো ফোনকে ক্যামেরাগত দিক দিয়েও বিট করতে পারবে এই ডিভাইসটি। সো আমি এখানে আর বেশি কথা বলবো না, বিকজ এই ডিভাইসটা কেনার পরে আপনারা ক্যামেরা নিয়ে ঘাটতেই সারাদিন পার করে ফেলতে পারবেন। এত ফিচার রয়েছে এখানে। ডুয়াল স্টোরেজ স্পিকারের সাপোর্টটা থাকলেও হেডফোন জ্যাকের গর্তকে চিরতরের জন্য বিদায় জানিয়েছিল স্যামসাং এই ডিভাইসটার মাধ্যমে। এছাড়া ওয়াইফাই ব্লুটুথের 4 বছর আগের ভার্সনগুলো থাকলেও এখানে কানেক্টিভিটি সেকশনে আপনাকে তেমন কোনো প্যারা খেতে হবে না। NFC থাকে NFC পে ইউজ করতে পারবেন আপনি, মানে স্যামসাং পের সাপোর্টও রয়েছে ইনবিল্ড ভাবে এখানে। তাই কার্ড পেমেন্টগত দিক দিয়ে আপনারা যে কোনো পেমেন্ট করতে পারবেন একদম ওয়্যারলেসলি NFC পে এর মাধ্যমে। এছাড়া FM রেডিওর সাপোর্ট সহ আন্ডার ডিসপ্লে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারকে ইউজ করেছে স্যামসাং এই ডিভাইসটায়, যেটা কিনা অন্য কোনো স্মার্টফোনে ইউজ করা হয় না। আর ফুললি ফোনটাকে পাওয়ার ব্যাকআপ দেওয়ার জন্য 5000 mAh এর ব্যাটারি তার সাথে 45 ওয়াটের চার্জিং স্পিডকে দিয়ে দিয়েছে স্যামসাং। সো 1 ঘন্টারও কম সময়ের মধ্যে ডিভাইসটাকে ফুললি চার্জ করে ফেলা পসিবল হবে। এছাড়া ওয়্যারলেস চার্জিং এর মাধ্যমে আপনারা চার্জ করতে পারবেন সর্বোচ্চ 15 ওয়াটের স্পিডে। আর সেন্সরগত দিক দিয়ে আমাকে হয়তো নতুন করে বলতে হবে না, এমন কোনো সেন্সর নেই দুনিয়াতে যেটা কিনা এই ফোনটার ভেতরে দিতে ভুলেনি স্যামসাং, তবে আয়ার ব্লাস্টার সেন্সরটাকে দিলে সবচেয়ে ভালো হতো। তো যাই হোক, ওভারঅল বলতে গেলে এই ডিভাইসটা একদম পারফেক্ট একটা ডিভাইস, তবে এর ব্যাটারি ব্যাকআপটা এখন আপনারা কিছুটা কম পাবেন, বিকজ 4 বছর সময় পার হয়ে গিয়েছে। আর এতদিনে এই ডিভাইসটা যেহেতু সেকেন্ড হ্যান্ড অথবা প্রি ওন্ড ডিভাইস হিসেবে সেল হচ্ছে, তাই অলরেডি হয়তো ফোনটার ব্যাটারি চেঞ্জ করা হতে পারে। আর অরিজিনাল ব্যাটারিটা থাকলেও আপনারা 5000 mAh এর মতো ব্যাটারি ব্যাকআপটা পাবেন না, হয়তো 3.5 থেকে 4000 mAh এর মতো ব্যাটারি ব্যাকআপ আপনারা পেতে পারেন। এছাড়া সবচেয়ে বড় ভয় রয়েছে এই ডিভাইসটার ডিসপ্লেকে নিয়ে। একবার ডিসপ্লেটা গেলে আপনারা যে টাকা দিয়ে ফোন কিনেছেন সেই টাকা দিয়ে ডিসপ্লে সারাতে হবে। বলেন কি? তার উপর দিয়ে যদি কেউ এই ডিভাইসটা কিনে 2 থেকে 3 বছর ইউজ করে, তাহলে অনেক কম টাকায় পরবর্তীতে তাকে এই ডিভাইসটা সেল করতে হবে, বিকজ এটা কোনো আইফোন নয় যে এর রিসেল ভ্যালুটা সবচেয়ে ভালো পাওয়া যাবে। আর আগামীতে এই ডিভাইসটার সফটওয়্যার সাপোর্টও বন্ধ করে দিচ্ছে স্যামসাং, বিকজ অলরেডি তারা 4 বছরের সফটওয়্যার আপডেট দিয়ে দিয়েছে। তাই অনেকটা ভেবেচিন্তে এই লক্ষ টাকার ফোনটাকে এখন 30,000 টাকায় আপনারা নিতে পারেন। আর নেওয়ার সময় অবশ্যই ভালোভাবে চেক করে নেবেন যে ফোনটার সবকিছু ঠিকঠাক রয়েছে কিনা।